এই লোকটা যখন তার শরীরে গন্ডারের তেল মাখা শুরু করে তখন তার ঘরের বউটাও তার কাছে আসে না। এমনকি তার স্বভাব চরিত্র এরকম যেখানে এর পরিবারের নিজের ছোট মেয়ে থেকে শুরু করে তার বউ কেউই তাকে পছন্দ করে না, কারণ সে সবসময় সবাইকে সন্দেহের চোখে দেখে। কিন্তু এই সন্দেহটা যখন একদিন বাস্তবে পরিণত হয় তখন তার পায়ের তলার মাটি সরে যায়। লোকটার নাম গিরি। কোনো এক সময় গিরি ইন্ডিয়ান আর্মিতে কাজ করত, যার কারণে তার আচার ব্যবহারও খুব কঠোর একটা ভাব হয়ে গেছে। এমনকি সে যখন তার নির্দিষ্ট সময় পর নিজের কাজ থেকে রিটায়ার নিয়ে বাড়ি ফিরে আসে তখনও তার মধ্যে কিছু স্বভাব রয়েই যায়, যেগুলোর কারণে তার ঘরের বউয়ের সাথে তার মাঝে মাঝে ঝগড়া হতে থাকে। আর এই হলো গিরির বউ জয়শ্রী। জয়শ্রী তার এলাকার এক কোনো সরকারি স্কুলে ছোট বাচ্চাদের শিক্ষকতা করায়। এক কথায় বলতে গেলে জয়শ্রী এমন একটা মেয়ে যে নিজের ঘর আর পেশা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে রেখেছে। তবে সেদিন ক্লাস চলাকালীন সময়টাতে তাদের স্কুলে সেই শহরের একজন পুলিশ অফিসার একটা অভিযোগ মেটাতে আসে, যেখানে প্রিন্সিপালের অর্ডার অনুযায়ী জয়শ্রী তার ক্লাসের জয় নামক একটা বাচ্চাকে সেই অফিসারের সাথে কথা বলতে নিয়ে আসে। আসলে সেই ছোট বাচ্চার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে সে নাকি তার বন্ধুদের সাথে নিয়ে ক্লাসে অশ্লীল পর্ন ভিডিও দেখছিল। এমনকি ক্লাসের কয়েকটা বাচ্চাদের কাছে অভিযোগ আছে তারা কয়েকজন বন্ধু মিলে নাকি প্রায়ই এমন কাজ করে। এখন এই শুনে অফিসার তাকে খুব আদরের সাথে জিজ্ঞাসা করে যে বাবা, তুমি এগুলো কোথা থেকে পেয়েছো? তোমার বাবা মা তো মোবাইলে ইন্টারনেট অ্যাক্সেস দেয়নি। তখন জয় তাকে জানায় ওই ভিডিওগুলো নাকি সে তার বাবার মোবাইল থেকেই পেয়েছে আর সেখান থেকেই এগুলো নিজের মোবাইলে সে নিয়ে এসেছে। এটা শুনে অফিসার কিছুটা অবাক হয়ে যায় আর জয়শ্রীকে বলে, আমি বলবো তো এখানে বাচ্চাদের আসলে কোনো দোষ নেই, দোষটা হলো বাচ্চার বাবা মায়ের। ক্লাস শেষ হলে জয়শ্রী তার মেয়ে দিয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে। দিয়াও সেই স্কুলে পড়ে যে স্কুলে জয়শ্রী শিক্ষকতা করে। তার পরদিন সকালে গিরি কোথায় যেন গিয়েছিল, কিন্তু ফিরে এসে সে দেখে জয়শ্রী তার মেয়েকে নিয়ে এক সঙ্গীত শিল্পীর ক্লাসে ক্লাস করছে। প্রতি শুক্রবার লোকটা জয়শ্রী আর তার মেয়েকে গান শেখাতে আসে, কিন্তু সে যখন বাইরে গিরিকে দেখতে পায় তখন সে সাথে সাথে নিজের ক্লাস বন্ধ করে সে তাদেরকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। আসলে কারণটা হলো গিরি তার বউকে সবসময় চোখে চোখে রাখে। এমনকি কোনো লোকের সাথে যদি জয়শ্রী দুই তিনটা কথা বলে ফেলে তাও গিরি ওই লোকটাকে সন্দেহ করতে শুরু করে। আর এই সকল কারণে গিরি মাঝে মাঝে অতিরিক্ত পরিমাণে দুষ্টু পানি খাওয়া শুরু করে। আর এইভাবেই তার দিন যাচ্ছিল। এরপর রাতের বেলা গিরি তার বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যায়। সেখানে তারা সবাই একে অপরের সাথে নিজেদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে আর সেই রাতটা তারা এভাবেই আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেয়। পরদিন সকালে গোসলের পর গিরি তার শরীরে এক অদ্ভুত ধরনের তেল মালিশ করতে শুরু করে, আর যেটা মূলত আর্মিতে থাকাকালীন সময় সে প্রতিদিন মাখত। এটার একটা বিশ্রী গন্ধ আছে যেটা জয়শ্রী কোনোভাবেই সহ্য করতে পারে না। এমনকি তেল নিয়েও তাদের মধ্যে টুকটাক কথা কাটাকাটি লেগে যায়। রিটায়ার হওয়ার পর গিরি একটা ব্যাংকের সিকিউরিটি অফিসার হিসেবে চাকরি নিয়েছে, কারণ এভাবে ঘুরে ফিরে পেনশনের টাকা খেতে তার ভালো লাগে না, বরং সে একটা কাজের পেছনে লেগে থাকতে চায়। অপরদিকে জয়শ্রী স্কুলে আজকে একটা মিটিং আয়োজন করা হয়, যেখানে সমস্ত টিচারদের সামনে সাজান নামের একটা ছেলে পরিচয় করে দেওয়া হয়। মূলত সাজান তার কেরিয়ারের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে চাকরি করছিল, কিন্তু কোনো এক কারণবশত তাকে চাকরিটা ছাড়তে হয়েছে। তো সেই যেহেতু সাইবার ক্রাইম সেকশনে তার মেধা আছে, তাই মিটিংয়ে সবার সাথে প্রিন্সিপাল সাজানের পরিচয় করিয়ে দেয়। সেখানে সাজান ওখানকার সমস্ত টিচারদেরকে অনলাইনে হওয়া প্রতারণার স্ক্যাম বিষয়ে অনেক কিছু শেখায়, এমনকি সকলকে সাবধান করে যেন কেউ কখনো প্রতারণার ফাঁদে না পড়ে। অপরদিকে গিরির সাথে সেদিন তার এলাকার সেই অফিসার সালমানের সাথে দেখা হয়। অফিসার তাকে বলে, তুমি জয়শ্রীর হাজবেন্ড না? হ্যাঁ, তুমি তো সেই। তোমার ওয়াইফের মাধ্যমে আমি তোমাকে চিনি। যাক, রিটায়ারের পর তাহলে ভালোই কাজ করছো। এলাকায় কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি সাহায্য করব। যা শুনে গিরির আবারও সন্দেহ জেগে ওঠে যে তার বউয়ের সাথে এর কি সম্পর্ক। আসলে এই লোকটার মাথায় কখনো পজিটিভ চিন্তা আসেই না, সে সবসময় সন্দেহের মধ্যেই পড়ে থাকে। তার পরদিন গিরি যখন বাইক নিয়ে বের হচ্ছিল তখন তার এক প্রতিবেশী এসে তার কাছে লিফট চায়, তাই গিরি তাকে নিজের বাইকে করে ড্রপ করে দিয়ে আসতে চায়। কিন্তু এর মাঝখানে তার সেই প্রতিবেশী জয়শ্রীর নামে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, তুমি কি জানো তোমার বউ ইদানিং ভালোই চঞ্চল থাকে, সবার সাথেই হাসি খুশি হয়ে কথা বলে, আর পুরুষ মানুষ হলে তো আরো বেশি হাসি খুশি হয়ে কথা বলে। তাকে একটু দেখে শুনে রেখো, না হলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। যেগুলো গিরির মনে সন্দেহটা আরো বাড়িয়ে দেয়। অপরদিকে জয়শ্রী অনলাইনে কিছু বাচ্চাদের ক্লাস নিতে থাকে। ক্লাস চলা অবস্থাতেই সেখানে বিদ্যুৎ চলে যায়, যার কারণে জয়শ্রী যখন বাইরে চলে আসে তখন সেখানে গিরি বসে বসে তার রাইফেলটা পরিষ্কার করছে। আর জয়শ্রী যখন কিছুটা অন্যদিকে যায় তখন গিরি ভেতরে গিয়ে জয়শ্রীর মোবাইলটা চেক করে থাকে, কিন্তু সমস্যা হলো মোবাইলে আবার নতুন পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যার কারণে গিরি কিছুই করতে পারে না। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে জয়শ্রী ফিরে এসে তাকে জানায় তাদের মেয়ের দিয়ার নাকি একটা ডান্স কম্পিটিশনে নাম এসেছে, সেই জন্য তাদেরকে মুম্বাই যেতে হবে। কিন্তু সমস্যা হলো জয়শ্রী যেতে পারবে না, কারণ এখানে তার বাচ্চাদের পড়াতে হবে। যা শুনে গিরিও খুব খুশি হয়। কিন্তু পরদিন তারা যখন বের হবে তখনই কোথা থেকে যেন জয়শ্রীর এক সঙ্গীত শিক্ষক চলে আসে, সেই কালো লোকটা। আর তাকে দেখে গিরির মুড একদম অফ হয়ে যায়। লোকটাকে সে সহ্যই করতে পারে না, কারণ শুরু থেকেই এই লোকটার প্রতি তার সন্দেহ। তাই ওখান থেকে যাওয়ার সময়টাতেও সে বারবার ঘুরে ঘুরে তার বউকে দেখছিল। অপরদিকে গিরি তার মেয়েকে নিয়ে মুম্বাই পৌঁছে যায়।
আর সেখানে রাতের বেলা সেই অফিসার সালমান তাকে কল করে, তাকে বলে আরে তোমার জন্য আমার কাছে ভালো একটা জব অফার আছে, বেঙ্গালুরুতে একটা নতুন ন্যাশনাল ব্যাংকের ওপেনিং হচ্ছে, তুমি চাইলে আমি তোমাকে সেখানে চাকরির ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু অপরদিকে এই অফিসারের এত কেয়ারিং গিরির হজম হচ্ছে না। সে মনে করে হয়তো অফিসার গিরিকে তার বউয়ের থেকে দূরে রাখার চেষ্টা করছে। আর এই সন্দেহের বসে অফিসারের সাথে সে তার কথা শেষ করে। সে বারবার জয়শ্রীকে কল করতে থাকে আর ওইদিকে তাকে উল্টাপাল্টা কথা জিজ্ঞেস করতে থাকে। একসময় জয়শ্রী তাকে বিরক্তি দেখালে তখন উল্টা গিরি তাকে আরো সন্দেহ করে, বলে ইদানিং তুমি একটু বেশি ব্যস্ত থাকতো তাই না, যেগুলো এবার জয়শ্রীর মনটাকে ভেঙে দেয়। কল রেখে সে নিজের কম্পিউটারের কাজও বন্ধ করে দেয় আর চুপচাপ কতক্ষণ এভাবেই থাকে। আর একসময় নিজেকে ঠান্ডা করে আবারও সে নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই তার কম্পিউটার ডিসপ্লেতে হঠাৎ অনেকগুলো অনসাইড ওপেন হতে শুরু করে, যেগুলো তাকে বারবার কেটে দেওয়ার চেষ্টা করেও পারছে না। সে যতবারই কাছে ততবারই আবার ওইগুলো তার সামনে আসছে। এমনকি এই কি ঘটনায় সে নিজের কাজে মনোযোগ দিতে পারছে না, বারবার সেগুলো তার সামনে পপ আপ হয়ে আসছে। যার কারণে শেষে সে তার মেয়ে দিয়াকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে কম্পিউটার নাকি কি যেন হয়েছে। বারবার উদ্ভট জিনিসপত্র তার ডিসপ্লেতে ভেসে উঠছে। এখন সে কি করবে, কিভাবে এগুলো সরাবে? অপরদিকে তার মেয়ে কিছুই বুঝতে পারে না। সে বলে আমাকে ভিডিও কল দাও, ভিডিও কলে দেখাও, তাহলে আমি বলতে পারবো। কিন্তু অপরদিকে জয়শ্রী এইভাবে কুল পায় না তার ছোট্ট মেয়েকে এগুলো সে কিভাবে দেখাবে। তো একসময় সে তার সামনে বলে দেয় যে সব ঠিক হয়ে গেছে। আসলে জয়শ্রী অনেক আগে থেকেই কম্পিউটার ব্যবহার করতে জানলেও ইন্টারনেটের অ্যাক্সেস সে অল্প কিছুদিন হয় পেল, যার কারণে সে সকল জিনিসপত্র সম্পর্কে অবগত না। মূলত তার কম্পিউটার কোনো এক হ্যাকারের আক্রমণ হয়েছে, যেটা সে বুঝে উঠতে পারেনি। একটু পরেই সেখানে এক নোটিফিকেশন ভেসে ওঠে যে তার কম্পিউটার নাকি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে চেক করা হয়েছে আর একজন শিক্ষক হয়ে এই ধরনের কাজ করার কারণে তার 29,000 টাকা জরিমানা হয়েছে। যা দেখে জয়শ্রী এবার আরো ভয় পেয়ে যায়, যার কারণে সে তখনই তার বান্ধবীকে কল করে ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করে। কিন্তু জয়শ্রীর মুখে এগুলো শুনে সেও কিছু বুঝে উঠতে পারে না যে এখন তাদের কি করা উচিত। আর ওদিকে গিরি তার মেয়েকে হোস্টেলে রেখে শহরের কোনো একটা বারে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে। এদিকে কিছু বুঝে উঠতে না পেরে জয়শ্রী একসময় ক্লান্ত হয়ে তার কম্পিউটারের সামনেই ঘুমিয়ে পড়ে। আর তারপর যখন সকাল হয় তখন তার বাড়িতে দুজন পুলিশ অফিসার এসে তাকে থানায় নিয়ে যেতে ধরে, কারণ সে অবৈধভাবে তার কম্পিউটারে বাজে জিনিসের অ্যাক্সেস করেছে, যেটা তার করা উচিত ছিল না। এমনকি তার এলাকার প্রত্যেকটা মানুষ তাকে বাজে নজরে দেখতে থাকে। আর তখনই সেখানে তার মেয়ে আর তার হাজবেন্ড চলে আসে, যার সাথে সাথেই জয়শ্রীর ঘুম ভেঙে যায়। আসলে অতিরিক্ত টেনশন থেকে এগুলো সে স্বপ্ন দেখেছে। আর সকাল হলে জয়শ্রী কম্পিউটার বন্ধ করে তার পরিচিত এক টিচারের সাথে দেখা করতে যায়। সেখানে টিচার তাকে সাজান নামক এই ছেলেটার ফোন নাম্বার দেয়, যে নাকি সাইবার ক্রাইম সম্পর্কে অনেক কিছু জানে। তার থেকে নাম্বার নিয়ে জয়শ্রী সেই ছেলেটাকে কল করে তাকে সমস্ত ঘটনা খুলে বলে, যার কারণে সাজান তাকে চিন্তা করতে নিষেধ করে, বলে আমি সময় করে আপনার বাড়িতে এসে বিষয়টা ঠিক করে দিয়ে যাব, ততক্ষণ কম্পিউটার অফ করে রাখবেন। ওইদিকে দিয়া তার মা জয়শ্রীকে কল করে বলে তাড়াতাড়ি নাকি তার কম্পিটিশন শেষ হয়ে যাবে, তখন সে তার বাবাকে নিয়ে দ্রুত ফিরে আসবে। যা শুনে জয়শ্রী আতঙ্ক আরো বেড়ে যায়, কারণ তার মেয়ে যদি বাড়িতে ফিরে আসে তাহলে সবার প্রথমে সে তার কম্পিউটারটা ধরবে, আর যদি ওপেন করে তাহলে এই সমস্ত জিনিস তার সামনে চলে আসবে, তখন সে তাকে কি বলবে। আর এদিকে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু সাজানের এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। অপরদিকে রাতের বেলা গিরি তার বন্ধু বান্ধবদের সাথে টিটি পার্টি করতে যায়। আর এদিকে রাতের বেলা বৃষ্টির মধ্যে সাজান অবশেষে খুঁজতে খুঁজতে জয়শ্রীর ঠিকানা অনুযায়ী তার বাড়িতে তাকে সাহায্য করতে চলে আসে। কিন্তু এখানে সাজানের হাবভাব কিছুটা অন্যরকম মনে হচ্ছে। সে বৃষ্টিতে ভিজে গিয়েছে বলে চেঞ্জ করতে যায়, আর সেখান থেকে বের হয়ে সে জয়শ্রীর কম্পিউটারে তার সমস্যার সমাধান করতে বসে। আর সেখানে একের পর এক পপ আপ নোটিফিকেশন আসতে দেখে সে কতক্ষণ চেষ্টা করার পর জয়শ্রীকে জানায় তার কম্পিউটার নাকি কেউ একজন হ্যাক করেছে, আর এই সমস্যার সমাধান করতে তার 2 ঘন্টার মতো লেগে যাবে। তাই জয়শ্রী যেন ততক্ষণ টেনশন ফ্রি থাকে। আর তাকে সেখানে ওখাটার সমাধান করতে দিয়ে একই চেঞ্জিং রুমে সে ড্রেস চেঞ্জ করতে চলে যায়, কারণ সাজানকে পিক করতে গিয়ে সেও কিছুটা ভিজে গিয়েছিল। আর এখানেই একটা টুইস্ট চলে আসে। আসলে জয়শ্রীর কম্পিউটারে ভাইরাস ঢোকা আর তার সাজানের সাথে যোগাযোগ এ সব কিছুই ছিল সাজানের একটা বাড়ানো প্ল্যানিং। মনে আছে গল্পের এক পর্যায়ে প্রথমবারের মতো সাজানকে জয়শ্রী স্কুলে একটা মিটিং আনা হয়েছিল। সেদিনে জয়শ্রীকে দেখে সাজানের মনে একটা অশ্লীল ভাব জেগে উঠেছিল। পরবর্তীতে সে তার পরিবার সম্পর্কে খোঁজ লাগায় আর কোনো এক মাধ্যমের দ্বারা তার কম্পিউটারে সে ভাইরাস ঢুকিয়ে দেয়, যেন জয়শ্রী তার সাথেই যোগাযোগ করে। আর এখানে আসার পর সে চেঞ্জিং রুমে গিয়ে নিজের মোবাইলটাকে চার্জে লাগানোর বাহানায় ওটার ক্যামেরা অন করে দিয়েছে। কিন্তু জয়শ্রী ওখানে গিয়ে যখন চেঞ্জ করতে ধরে তখন মোটেও সে বুঝতে পারে না যে অপর দিক থেকে সাজান তার ল্যাপটপে সেই মোবাইলের ক্যামেরা কানেক্ট করে সব দেখছে আর সব রেকর্ডও করছে। আর তারপর যখন জয়শ্রী চেঞ্জ করে বাইরে চলে আসে তখন জয়শ্রীকে দেখে তার ভেতরের পশুটা জেগে ওঠে। সে তাকে খারাপ খারাপ ইঙ্গিতে কথা বলতে শুরু করে, যে আপনার হাজব্যান্ড তো দেখি বাড়িতে নেই, এমন তো নয় যে আপনি নিজের বাসনা পূরণ করার জন্য ইচ্ছে করে এগুলো দেখছিলেন। এটা শুনে জয়শ্রী এবার খুব রেগে যায়। সে তাকে কথা শোনাতে শুরু করে,
দেখুন, আমার কাছে আমার সম্মানটা সব থেকে বড়, আপনি যেটা ভাবছেন সেটা মোটেও না। অপরদিকে আমরা গিরিকে দেখতে পাই। আসলে গিরি তার বন্ধুদের সাথে পার্টি করতে তার গ্রামেই ফিরে এসেছিল। সে যেহেতু ফিরে এসেছে, তাই তার বউ বাড়িতে কি করছে সেই খোঁজ নিতে এসে সে লুকিয়ে লুকিয়ে তার বাড়ির পেছন দিয়ে বউয়ের খোঁজ নিতে যায়। তখন সেখানে জয়শ্রীকে কোনো এক অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে দেখে, যা দেখে তার মনের সন্দেহ একদম নিশ্চিত হয়ে যায়। সে সত্যি সত্যি ভাবে তার বউ চরিত্রহীন, কারণ অপরবার থেকে তখন সাজান জয়শ্রীকে বলছিল, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। চলো, তোমার জামাইটা এমনিতেও ভালো না, ওর তোমার চাহিদা পূরণ করতে পারবে না, তুমি আমার সাথে চলো। এই কথাগুলো বাইরে গিরি শুনতে পেয়ে সে খুব কষ্ট পায় যে জয়শ্রী তার সাথে এমন কেন করলো। কিন্তু তখনই ভেতরে জয়শ্রী সাজানের উপর রেগে যায়। সে বলে, আমি তোমার হাতের পুতুল নেই যে তোমার কথায় নাচতে হবে। আমি স্কুলের একজন সম্মানিত শিক্ষক, আর সব থেকে বড় বিষয় হলো আমি একজন মেয়ের মা, আমি একজন ঘরের বউ, আর আমার সব থেকে বড় দায়িত্বটা আমি বুঝি। আমি তো শুধু বিপদে পড়েছিলাম বলে তোমাকে কল করেছিলাম, কিন্তু তোর চিন্তা এমন যে জানলে আমি তোকে কখনোই কল করতাম না। আর তার এই সকল কথা বাইরে থেকে গিরি শুনতে পায়। সে বুঝতে পারে যে তার বউকে সে কতটা ভুল বুঝেছে। তাই গিরি সোজা জয়শ্রীর সামনে চলে যায়। আর এতক্ষণে সাজান তাদের বাড়ির এক কোণায় লুকিয়ে পড়েছিল, কিন্তু গিরির হাতে তাকে ধরা পড়তেই হয়। গিরি তাকে ভয় দেখিয়ে সবার প্রথমে তার কম্পিউটারটা ঠিক করে নেয়, কিন্তু ঠিক করার পর উল্টা সাজান তাকে বলে যে জয়শ্রী নিজেই তাকে ফোন করে এনেছিল তার নিজের চাহিদা মেটানোর জন্য। যা শুনে তখনই জয়শ্রী তাকে কষিয়ে একটা চর মেরে দেয়, এমনকি তার ল্যাপটপও ভেঙে দেয়, যার ফাঁকে সাজান সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর তার পালিয়ে যাওয়ার পর এখানে উল্টো জয়শ্রী এবার গিরির উপর রাগ দেখায় যে আজকে নাকি তার জন্যই তাকে এই পরিস্থিতি দেখতে হয়েছে। সে কেমন স্বামী যে তার বউকে নিজের বিপদের কথা সে বলতে পারে না। তার ব্যবহার আচার আচরণ এমন কেন যে তার বাড়ির মানুষগুলো তার সাথে কথা বলতে দ্বিধাবোধ করে। সে কেন এমন একটা মানুষ হতে পারেনি যার সাথে সে সবকিছু শেয়ার করতে পারে, যার সাথে সে বিপদের কথা বলতে পারে, যার কাছে সে হাসি কান্নার কথাগুলো বলতে পারে। সে সবসময় শুধুমাত্র তাকে সন্দেহ করেই গিয়েছে, কখনো তাকে সাহায্য করেনি, যে কারণে আজকে তাকে অন্য এক মানুষের কাছে সাহায্য চাইতে হচ্ছে। এই সব দোষ আসলে গিরির। অবশেষে বলে, কোনো মেয়ের জীবনে যদি কোনো সমস্যা আসে তাহলে সেটা সবার প্রথম দেখার দায়িত্ব হলো তার স্বামীর, কিন্তু সে আসলে ওই জায়গাটাতে যেতেই পারেনি। কথাগুলো শুনে এবার গিরিও ভেতরে গিল্টি ফিল করতে শুরু করে। খুব সম্ভবত এখান থেকেই সে পরিবর্তিত হয়ে যাবে। তারপর 203 মাস সামনে এগিয়ে যায়, যেখানে জয়শ্রী তার মেয়েকে সাইবার অপরাধ, অনলাইনের সমস্ত যাবতীয় বিষয় ভালো খারাপ সবকিছু সম্পর্কে শিক্ষা দেয়। পাশাপাশি বর্তমানে গিরিও তার স্বভাবে অনেক পরিবর্তন করে ভালো হয়ে গেছে, যার কারণে আজকে তাদের মধ্যে সম্পর্কটাও বেশ ভালো। আর আজকে এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। রোজা রেখে একটু ক্লান্ত, তাই আসলে কথা বলা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন, টাটা, গুড নাইট। ও